হত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন নুসরাত ফারিয়া। পুলিশ প্রতিবেদন পাওয়ার দুদিন আগেই শুনানি। নগর ভবনের সামনে আজও ইশরাক সমর্থকদের ব্লকেড। টানা 4 দিন সেবা প্রদান বন্ধ। মেয়র স্থগিতের রিটের শুনানি দুপুরে। ঢাকা থেকে ওড়ার পরেই টার্কিশ এয়ারলাইন্সের বিমানের ইঞ্জিনে আগুন, জরুরি অবতরণ, রক্ষা পেলেন 291 যাত্রী। 1 মাসের মধ্যে অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করার নির্দেশ ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। যাতায়াত শেষে ফেরত পাঠানোর সিদ্ধান্ত। 2 মাস ধরে সংলাপ চললেও সংস্কার প্রশ্নে ঐকমত্যে আসা যায়নি। বড় রাজনৈতিক দলগুলো কোর্টে বলছেন কমিশন সদস্য বদিউল আলম। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজনে আপনাদের সাথে আছি তানজিম শাফিন। আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন আদালত। কারাগারে পাঠানোর একদিনের মাথায় জামিন দেওয়া হলো তাকে। এর আগে গতকাল কারাগারে পাঠানো হয় এই অভিনেত্রীকে। সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম তার জামিনের আদেশ দেন বলে জানিয়েছেন নুসরাতের আইনজীবী ইফতেখার হোসেন। শুনানি শেষে তাকে 5,000 টাকা মুচলেকায় চার্জশিট দাখিল পর্যন্ত জামিন দেওয়া হয়। গত রোববার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে সেখানে তাকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর ঢাকার ভাটারা থানাধীন এলাকায় হত্যা চেষ্টা মামলায় নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা ও চিত্রনায়ক জায়েদ খান সহ 17 অভিনয় শিল্পীকে আসামি করা হয়। যে সময়টা এই ডেট অফ অকারেন্সটা হয়েছে তখন দেশে উনি ছিলেন না। দ্বিতীয়ত, জুলাই বিপ্লবের সপক্ষে তার কিছু ফেসবুক পোস্ট, এই দুটোই সততা যাচাইয়ের জন্য পুলিশের কাছে প্রতিবেদন চাওয়া হয়। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট উনি অর্ডার দেন এবং তার পরিপ্রেক্ষিতে 22 তারিখের আগেই আজকেই পুলিশ প্রতিবেদন দিয়ে দেয়, which solidifies our ground and the court exercised its discretionary power to grant her the bail. নুসরাত ফারিয়ার জামিনের মুক্তির বিষয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকী। সরাসরি চলে যাচ্ছে সেখানে। যেহেতু প্রতিবেদনটা চলে আসছে, এই প্রতিবেদনটার উপরে ভিত্তি করে তারা জামিন দরখাস্ত দিয়েছেন। তো সেখানে আমাদের প্রসিকিউশনের পক্ষেও আইনজীবীরা ছিল, আমরা ছিলাম, আর আসামি পক্ষে আইনজীবীরাও ছিল। উভয় পক্ষের বক্তব্য তুলে ধরেন এবং তদন্তকারী কর্মকর্তা যে প্রতিবেদনটা সেটা আদালত দেখেন। তো সব কিছু দেখেই আদালত তাকে আগামী 5,000 টাকা বন্ডে পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেন। প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল আগামীকালকে, সেটা আজকে দিয়েছে। সেখানে কি বলেছে এই বিষয়ে, আসলে কি ছিল? পুলিশ রিপোর্টের মধ্যে তো তারা বলেছেন যে মামলাটা প্রাথমিক তদন্তে সে দেখা যায় যে সে যে ঘটনার সময় সে দেশের বাইরে ছিল, এই কথাটা উল্লেখ করেছেন। তবে তদন্ত চলছে, আমরা মামলা তদন্তাধীন আছে, এইটাই মূল বিষয় ছিল প্রতিবেদনের। গতকালকে শুনানিতে আপনারা কি বলেছিলেন স্যার? এই বিষয়টা তো পরবর্তীতে আরো আসবে, কোন বিষয়গুলো তদন্ত করা প্রয়োজন মনে করেন আপনি? সেগুলি আইয়ুব সাহেব তদন্ত করবে। মামলা যে বিষয়ে, মামলাটা ছিল হত্যা প্রচেষ্টা মামলা, সেখানে ওই মামলায় তিনি তদন্তকারী কর্মকর্তা আছেন, তিনি যাদের এজাহারে নাম আছে তাদের বিষয়ে উনি দেখবেন, আর যাদের এজাহারের নাম নেই এমনও আছে যারা এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে, তাদের বিষয়ে উনি দেখবেন। তো উভয় বিষয়গুলি দেখার পরে তদন্ত করে উনি তদন্ত স্বার্থে যা যা করা দরকার উনি করবেন। তারপরে পরবর্তীতে রিপোর্ট প্রস্তুত হবে। সেখানে যারা এখন এজাহারে নাম আছে তাদের যদি এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত না পাওয়া যায়, তারা অভিযোগপত্রে আসবে না। আর দেখা গেল তাদের নাম নাই কিন্তু তারা ঘটনার সঙ্গে জড়িত আছে, তদন্তে পাওয়া যাবে তাদেরকে।
তাদেরকে অবশ্যই অভিযোগপত্রে নিয়ে আসবেন। স্যার ওনার পক্ষে অনেকে কথা বলেছেন যে উনি আসলে জড়িত ছিলেন না, বা আপনারাও বলেছেন যে এই জিনিসগুলো একটা মামলার প্রাথমিক তদন্তের সময় আমরা তো যখন একটা মামলা হয়, একটা আসামির বিরুদ্ধে মামলা হয়, তখন এজার হয়, তখন তো মামলার বিরুদ্ধে একটা বক্তব্য থাকেই, এবং সেখানে আমরা বলি যে সেটা সাথে সম্পৃক্ত, আসামিরা বলে যে আমরা সম্পৃক্ত না। টোটাল বিষয়টা কিন্তু পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তার ক্ষমতা অনেক, সেই তদন্ত করে দেখবে। আর আমরা এখন যে বক্তব্যটা রাখছি সেটা তো আমাদের বর্তমান যে মামলা যে বিষয়বস্তুটার উপর আমাদের বক্তব্য এখন আমরা রাখছি। আর ওনারা আসামি পক্ষে যে বক্তব্য রাখছেন তারাও তাদের বর্তমান যে কাগজপত্র বা তাদের যে পজিশন এইসব বক্তব্য রাখছেন, কিন্তু এই ঘটনার বাইরেও তো আরও ঘটনা থাকতে পারে, তো সেটা অবশ্যই তদন্তে চলে আসবে। সেই তদন্তে নুসরাত ফারিয়ার জামিনের মুক্তির বিষয়ে কথা বলছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকি। সহকর্মী রাব্বি হোসেনের সাথে আমরা সরাসরি যুক্ত হয়ে শুনছিলাম। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দ্রুত দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও নগর ভবনের সামনে ব্লকেট কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। সেখানে আছেন সহকর্মী সিউল আহমেদ, যুক্ত হব তার সাথে। সিউল, জানাবেন ব্লকেট কর্মসূচি এখন কেমন চলছে? সেখানে নিশ্চয়ই যানজট কিংবা যান চলাচলে বাধার সৃষ্টি হয়েছে, নগরে কি ধরনের ভোগান্তি তৈরি হচ্ছে জানাবেন। শাফিন, যান চলাচলের কথা বলছিলেন, এই পুরো রাস্তাটি আসলে আপাতত বন্ধ আছে। আমরা যদি বলি সেটি হচ্ছে যে রাস্তাটি আসলে শুরু হয়েছে এই গুলিস্তান যেই মাজার রয়েছে সেই মাজার থেকে যে গোলাপচা মাজার শুরু হয়েছে, এই পুরো রাস্তাটি কিন্তু বন্ধ। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই সেটি হচ্ছে এই রাস্তার মাথা থেকে একে একে করে আমরা দেখছি যে বিভিন্ন মিছিল নিয়ে কিন্তু বিএনপি এবং তাদের যে অঙ্গ সংগঠন রয়েছে তারা কিন্তু সবাই এই একে একে যোগ দিচ্ছে। আজকে 10টা থেকে শুরু হয়েছে এবং আমরা দেখছি যে 10টার পর থেকে যুবদল, ছাত্রদল, কৃষক দল, মৎস্য দল সহ অন্যান্য যে শ্রমিক দল সহ অন্যান্য যারা রয়েছেন তারা সকলে কিন্তু একাত্মতা প্রকাশ করতে এখানে এসেছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু তাদের কনসার্ট চলছে এবং এই কনসার্টে কিন্তু তারা দেশাত্মবোধক গান শুরু করেছিল তারা জাতীয় সঙ্গীত দিয়ে, এবং এরপরে কিন্তু তারা দেশাত্মবোধক গান গাচ্ছে। এবং আপনাকে যদি একটু আগের ঘটনা বলি সেটি হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন যে মেয়র এই ইশরাক হোসেনকে মেয়র শপথ পাঠ করানোর জন্য কিন্তু গত 6 দিন যাবৎ এখানে আন্দোলন চলছে, বিক্ষোভকারীরা আন্দোলন করছেন যে তাকে তার যে নির্বাচন কমিশনের গ্যাজেট প্রকাশ হয়েছে আইনি লড়াই না থাকার পরও কেন তাকে মেয়র শপথ করানো হচ্ছে না, তারই কিন্তু আন্দোলনের প্রেক্ষিতে এখানে কিন্তু বিক্ষোভকারীরা জড়ো হয়েছেন বা যারা আন্দোলনকারী আছেন তারা জড়ো হয়েছেন। এবং গত 4 দিন যাবৎ কিন্তু এই দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবন রয়েছে সেখানে কিন্তু তালা দিয়ে দেওয়া হয়েছে এবং গত 2 দিন যাবৎ ব্লকেট কর্মসূচি তারা পালন করছে। গতকালও যেমন আমরা গতকাল তার আগের দিনও কিন্তু আমরা নগর ভবনের ভিতরে ঢুকতে পারছি না, আজকে কিন্তু একদমই নগর ভবনের যে মূল ফটক সেই ফটকেই কিন্তু আমরা দেখছি যে একটি স্টেজ করা হয়েছে, সেই স্টেজে কিন্তু স্টেজ করার ফলে কিন্তু একবারে নগর ভবনের গেটটি তালা রয়ে গেছে। এবং আমরা এখানকার যারা এসেছেন তাদের সাথে কথা বলছি, তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর মধ্যে রয়েছে যে ইশরাক হোসেনকে যত দ্রুত সম্ভব আইনি যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মাধ্যমে শপথ পাঠ করাতে হবে, মেয়র শপথ পাঠ করাতে হবে, এবং একই সাথে স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন সে আসিফ ভুইয়া তাকেও কিন্তু পদত্যাগের দাবি তারা এখানে করছেন। এবং আপনি নিশ্চয়ই জানেন যে সচিবালয়ে আগুন লাগার পর থেকে কিন্তু এই নগর ভবনের 14 তলায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি অফিস করা হয়েছে, এবং সেখানেই কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদ এখানে অফিস করছিলেন, যার কারণে এই বন্ধ থাকার কারণে গত 4 দিন যাবত তিনিও এখানে অফিস করতে আসতে পারেননি। আর নগরবাসীর যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলো পুরোপুরি বন্ধ। আমরা গতকালের আগের দিন এই যে প্রশাসক যিনি আছেন যাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, সেখানে কিন্তু আমরা তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু এটি আইনি প্রক্রিয়া দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো কিছু করণীয় নেই, আইনি প্রক্রিয়া শেষ হলেই তারা আসলে ব্যবস্থা নিতে পারবেন। তবে সিটি কর্পোরেশনের যে নাগরিক সেবা রয়েছে সেই প্রত্যেকটি সেবা বর্তমানে বন্ধ রয়েছে। গত 2 দিন আগে আমরা দেখেছি যে এখানে যারা সেবা নিতেছেন তাদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে, এবং যে আঞ্চলিক অফিসগুলো রয়েছে যেই 10টি আঞ্চলিক অফিস সেগুলোর সেবাও কিন্তু আপাতত বন্ধ রয়েছে। সাবিন, এই নগর ভবনের সামনে থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য।
সিউল আহমেদ যুক্ত হয়েছিলেন নগর ভবনের সামনে থেকে, জানাচ্ছিলেন বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র শপথ করানোর দাবিতে তার সমর্থকদের বিক্ষোভের সবশেষ। এদিকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের যে শুনানি তা আজ দুপুরে, এ নিয়ে জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী মশিউর অনিক। অনেক জানাবেন যে রিটে কি আবেদন করা হয়েছে এবং এই শুনানির দিকে তো নজর থাকছে সবার। শাফিন, আপনাকে জানিয়ে রাখতে চাই গতকালকেই আদালত প্রাঙ্গণে একটা রিট হয়। সেই রিটে বলা হয় দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন ভোটার তিনি এই রিটটা করেন একজন আইনজীবীর মাধ্যমে, এবং তিনি উল্লেখ করেন যাতে মোহাম্মদ ইশরাক হোসেন তিনি যেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না নেন, সেই কারণে আসলে রিটটা করা হয়। এবং এই বিপরীতে রিট করার পেছনে আসলে তিনি দুটি আইনি কারণের কথা ব্যাখ্যা করেন এবং বাকি যে কারণগুলোর কথা বলেন সেগুলো স্পষ্ট করে আপনাকে একটু আমি জানিয়ে রাখতে চাই। সে বিষয়টি হচ্ছে যে 2020 সালের যে সংগঠিত নির্বাচন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, সেখানে কিন্তু প্রায় 2 লাখ ভোটের ব্যবধানে তৎকালীন যিনি আওয়ামী লীগের ক্যান্ডিডেট ছিলেন তার বিপরীতে কিন্তু ইশরাক হোসেন তখন হেরে যান, এবং পরবর্তীতে তার প্রায় 4 বছর পার হওয়ার পরে এই বছরে এসে 27 মার্চে ইশরাক হোসেন আদালতের সামনে তিনি তখন আবারও আর্জি পেশ করেন এবং সেই আর্জির জায়গা থেকে আদালত পরবর্তীতে সিদ্ধান্ত নেন 27 এপ্রিলে সে ঘোষণা করেন ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে। এবং তার পেছনে বলা হয় নির্বাচনে কারচুপি এবং সেই সময়কার প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের যে সমস্ত দুর্নীতি এগুলোকেও কিন্তু উল্লেখ করা হয়, কিন্তু সেটা নিয়ে একটা আইনত জটিলতা আছে এবং সেই আইনত জটিলতার প্রাসঙ্গিকতার কারণেই কিন্তু এই রিটটা আদালত প্রাঙ্গণে আজকে হয়েছে। এর পাশাপাশি জানিয়ে রাখতে চাই আপনার মাধ্যমে যে নিশ্চয়ই জানেন যথাবিত আসলে নগর ভবনের সামনে যারা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইশরাক হোসেন তার সমর্থকেরা তারা কিন্তু সেই জায়গায় আন্দোলন করে যাচ্ছেন এবং তারা চাচ্ছেন যে যত দ্রুত সম্ভব তিনি যাতে শপথ নিয়ে সেখানে একজন মেয়র হিসেবে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে সেখানে যাতে তিনি দায়িত্ব পালন করেন। কিন্তু আজকের এই রিটটা সেই আন্দোলনের সাথে বলা যায় যে পুরোপুরি সাংঘর্ষিক, কারণ সেই আন্দোলনকারীরা চাচ্ছেন যে যাতে করে খুব দ্রুতই তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন, কিন্তু আজকের এই রিটটার উপরে নির্ভর করবে যে আইনগতভাবে ইশরাক হোসেনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করার কোনো আসলে জটিলতা আছে কি নেই। কিছুক্ষণ পরেই রিটের যে শুনানি আজকের নির্ধারিত সেই শুনানির কার্যক্রম শেষ হবে, এরপর আইনজীবী আসবেন এবং তার মাধ্যমে আমরা বিস্তারিত জানাতে পারবো সবাইকে যে ঠিক কি হলো দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর পিতা নির্বাচনের ক্ষেত্রে। তো শাফিন, এই ছিল এই মুহূর্তে আমার কাছে সবশেষ। মশিউর অনেক যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন দুপুরে শুনানি হচ্ছে ইশরাক হোসেনকে মেয়র না করার জন্য রিটের আবেদনের, সেই নিয়ে সবশেষ। এদিকে রাজুকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও ড্যাপ সংশোধনের দাবিতে রাজুক ভবন ঘেরাও কর্মসূচি পালন করছে ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার সকালে রাজুক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষুব্ধ ভূমি মালিকরা বলেন, নতুন ড্যাপ বাস্তবায়নের ফলে জমির মালিকদের উপরে আরোপিত বিধিনিষেধ ও বৈষম্য চরমে গিয়ে পৌঁছেছে। এই বৈষম্য কমাতে দ্রুত নতুন ড্যাপ বাতিল করতে হবে তাদের দাবি। একই এলাকায় কেউ অনুমোদন পাচ্ছে 5 তলা ভবন নির্মাণের, আবার কাউকে দেয়া হচ্ছে 10 তলা ভবন নির্মাণের অনুমতি, যা বৈষম্য তৈরি করছে প্রতিবেশীদের মধ্যে। বৈষম্যমূলক ড্যাব বাতিল ও ইমারত নির্মাণ বিধিমালা 2008 পুনর্বহাল করা না হলে রাজুকের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। আমাদের এই যে 5 তলা 5 কাঠার উপরে জমি হলে আমাদেরকে 5 তলার বেশি অনুমোদন দিচ্ছে না। তো আমাদের যে 2008 সালের ড্যাব ছিল সেই ক্ষেত্রে জমির উপরে সমন্বয় করে আমাদেরকে ভবন নির্মাণের অনুমোদন দিত। এখন আমরা এইটাই চাইতেছি যে আমরা আমাদের সেই পুরনো 2008 সালে যে ড্যাব ছিল ওইটাই বাস্তবায়ন করার দাবিতে আমরা আজকে এই ল্যান্ড ওনার এবং ডেভেলপাররা এখানে এসে জড়ো হয়েছি রাজুক ভবনের। আফতাবনগর বহুতল করতে পারবে, সারা ঢাকা শহর 3 তলার উপরে করতে পারবে না। এটা কি বৈষম্য হলো না? এটা বৈষম্য। সারা ঢাকা শহর সবাই একটা ইয়ার মধ্যে চলবে, নিয়মের মধ্যে চলবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই টার্কিশ এয়ারলাইন্সের একটি প্লেনের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার ঘটনায় ঘটে। তাৎক্ষণিক বিষয়টি টের পেয়ে পাইলট প্লেনটি জরুরি অবতরণ করেন। প্লেনটিতে 5 শিশুসহ 291 জন আরোহী ছিলেন। TK713 ফ্লাইটটি সকাল 7টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 291 জন আরোহী নিয়ে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা দেয়। উড্ডয়নের
15 মিনিটের মাথায় ইঞ্জিনে এই আগুনের ঘটনা ঘটে। পরে পাইলট ঢাকার আকাশে কয়েক চক্কর দিয়ে 8:15টার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেন। এই ঘটনায় যাত্রী ও ক্রুরা নিরাপদে রয়েছেন। বর্তমানে যাত্রীদের হোটেলে স্থানান্তর করা হয়েছে এবং বিকল্প ফ্লাইটের মাধ্যমে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থাও নেওয়া হচ্ছে। নিরাপদে বিমানের BG446 ফ্লাইটটি অবতরণ করিয়ে পাইলট ক্রুরা যখন প্রশংসায় ভাসছেন, তখন প্রশ্ন উঠেছে উড়োজাহাজটির রক্ষণাবেক্ষণ নিয়ে। প্রাথমিক পর্যবেক্ষণ থেকে উঠে এসেছে উড্ডয়নের সময় বিয়ারিং কাজ না করায় খুলে পড়ে চাকা। আর এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, উৎপাদনকারী প্রতিষ্ঠানের গাইডলাইন লঙ্ঘন, তদন্ত কমিটির দেয়া সুপারিশ না মানা ও নিয়মিত রক্ষণাবেক্ষণ গাফিলতি এমন দুর্ঘটনার জন্য দায়ী। নাইম আবির জানাবেন বিস্তারিত। গেল 16 মে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকাগামী বিমানের BG436 ফ্লাইটটির উড্ডয়নের সময় চাকা খুলে পড়ে যায়। ঘটনাটি কক্সবাজার বিমানবন্দরের টাওয়ার থেকে ক্যাপ্টেনকে জানানো হলে তিনি ঢাকায় ল্যান্ড করবার সিদ্ধান্ত নেন। প্রায় 50 মিনিটের উৎকণ্ঠা কাটিয়ে পাইলটের দক্ষতায় 75 আরোহী সহ নিরাপদেই ঢাকায় অবতরণ করে BG436। এই ঘটনায় পাইলট সহ ক্রুরা প্রশংসায় ভাসলেও প্রশ্ন উঠেছে বিমানের ইঞ্জিনিয়ারিং বিভাগ নিয়ে। ঘটনার প্রেক্ষিতে সেদিনই বিমান থেকে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়। তার মধ্যে ইঞ্জিনিয়ারদের নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রাথমিক পর্যবেক্ষণে উঠে এসেছে উড্ডয়নের সময় বিয়ারিং কাজ না করায় খুলে পড়ে চাকা। প্রাথমিকভাবে বলা হয়েছে যে বিয়ারিং ফেইলিওর। তো যেহেতু এই কমিটি কোনো কমিটি তদন্ত রিপোর্ট দাখিল করেনি এবং কোনো তদন্ত কমিটি সেভাবে কোনো কিছু ডিসক্লোজ করেনি, শুধুমাত্র আমরা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে জানতে পারছি যে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি বিয়ারিং ফেইলিওর। এবার প্রশ্ন হলো, কেন কাজ করলো না বিয়ারিং? বিমানের বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে দেখা যায়, উড়োজাহাজটির নির্মাতা প্রতিষ্ঠানের গাইডলাইনে প্রতি 6 মাসে ল্যান্ডিং গিয়ার বক্সের রক্ষণাবেক্ষণের নির্দেশনা থাকলেও তা অনুসরণ করেনি বিমান। সবশেষ 1.5 বছর আগে ল্যান্ডিং গিয়ার বক্স চেক করা হয়েছিল এই -8 উড়োজাহাজটির। এতে শুকিয়ে গিয়েছিল বিয়ারিংয়ের গ্রিজ। সে কারণেই উড্ডয়নের সময় চাপ নিতে না পেরে খুলে পড়ে চাকা। 2017 সালে বিমানের আরেকটি -8 ঢাকায় অবতরণ করার সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। সেবারও তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে আসে ল্যান্ডিং গিয়ারের বিয়ারিংয়ের ত্রুটির বিষয়টি। ঘটনার পুনরাবৃত্তি রোধে সে সময়ে তদন্ত কমিটি -8-এর ল্যান্ডিং গিয়ার নিয়মিত রক্ষণাবেক্ষণে 7টি সুপারিশ দিয়েছিল, কিন্তু গেল 8 বছরেও সুপারিশগুলো আমলে না নেওয়ার অভিযোগ আছে বিমানের উপর। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, উড়োজাহাজটির নিয়মিত রক্ষণাবেক্ষণের গাফিলতিতেই এমন ঘটনা। সেটা অবশ্যই ইঞ্জিনিয়ারিং বিভাগ বা রক্ষণাবেক্ষণ বিভাগের গাফিলতি। তারা যে প্রতিদিন যে কাজগুলো করে বা যে রুটিন চেকগুলো আছে বা পিরিয়ডিক যে চেকগুলো আছে সেগুলো তারা দেখেন নাই। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ইঞ্জিন যে চাকাটা পড়ে গেছে এটা ভিতর দিকের চাকা, তো মনে হয় ভিতর দিকের চাকার দিকে তো খেয়ালটা কম ছিল, বাইরেই ফিজিক্যাল ইন্সপেকশনটা বেশি ছিল। তো এইটা হতে পারে, খুব বেশি একটা তো লক্ষ্য কেউ করেনি, খেয়াল করেনি। তার মত, এই ঘটনায় লঙ্ঘন হয়েছে উড়োজাহাজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের গাইডলাইনও। বিমানে জবাবদিহিতার অভাবে এমন ঘটনা বারবার ঘটছে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা এয়ারলাইন্সে তারা SB পাঠায়, স্পেশাল বুলেটিন পাঠায়, সার্ভিস বুলেটিন পাঠায়। সেই বুলেটিন অনুযায়ী তাদের কাজ করতে হবে। মেনটেন্যান্সের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো ফলো করতে হবে। এখন যদি বিমান না ফলো করে, না কাজটা করে সাইন করে দেয়, তাহলে তো ওরা প্রত্যেকে দায়ী এই ব্যাপারে। এ ঘটনায় নিয়ন্ত্রক সংস্থা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। সিভিল এভিয়েশন থেকেও একটা টিম করে দিয়েছি যারা এই জিনিসটাও থরলি চেক করছেন। তো চেক করে যদি কোনো কিছু হয় আমরা তাদেরকে সেভাবে আমরা সাজেস্ট করবো বা ইয়ে করবো। বাট ইনসিডেন্টের পরপরই আমরা ওনাদেরকে একটা ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে প্রতিটা প্লেন যেটা আছে যে 1 টাইম চেক করে ক্লিয়ারেন্স করার জন্য। তো 1 টাইম চেক করেছে, ওনারা ফেড করেছে, আমার ইন্সপেক্টররা গিয়েছে, থরলি তারা চেক করেছে, এয়ারক্রাফটটা চেক করে তারপরে তারা দেখেছে। মেরামত সম্পন্ন করে 2 দিন পরেই ফের চলাচল শুরু করেছে -8 উড়োজাহাজটি। নাইম আবির, এখন, ঢাকা। বাংলাদেশ ও মিয়ানমার থেকে ভারতে আসা সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের পরিচয় যাচাইয়ে 30 দিন সময় বেঁধে দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় নাগরিক দাবি করা ব্যক্তিরা বৈধ কাগজ দেখাতে না পারলে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে অবৈধ অভিবাসীদের শনাক্তকরণ এবং নির্বাসনের জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে তাদের আইনগত ক্ষমতা প্রয়োগ করতে বলেছে। এছাড়া যারা নির্বাসনের অপেক্ষায় আছেন
তাদের জন্য পর্যাপ্ত আটক কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং আসাম রাইফেলসের কাছেও এই নির্দেশিকা পাঠানো হয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত এই দুই বাহিনীর দায়িত্বে রয়েছে। সম্প্রতি রাজস্থান ও গুজরাট থেকে শতাধিক বাংলাদেশি অবৈধ অভিবাসীকে আটকের পর দেশে ফেরত পাঠানো হয়। 2 মাস ধরে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ চললেও সংস্কারের রূপরেখা চূড়ান্ত করতে পৌঁছানো যায়নি সুনির্দিষ্ট ঐকমত্যে। কমিশন সদস্য বদিউল আলম মজুমদার বলেন, সংস্কার চূড়ান্ত করতে রাজনৈতিক দলের সিদ্ধান্তকেই গুরুত্ব দেওয়া হবে বেশি। নির্বাচনী অঙ্গন থেকে দুর্নীতি আর টাকার খেলা বন্ধ করতে সংস্কার করা জরুরি বলে মত তার। বিস্তারিত মিয়া আমিরুলের প্রতিবেদনে। 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার রূপরেখা চূড়ান্ত করতেই 20 মার্চ থেকে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। জুলাই ঘোষণাপত্র তৈরিতে প্রায় 2 মাসে আলোচনা হয়েছে 30টির বেশি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে। 6টি সংস্কার কমিশনের 166 প্রস্তাবনা নিয়ে কয়েক দফা মতামত তুলে ধরেছে বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। তাতে যেমন অনেক সুপারিশ নিয়ে ঐকমত্য হয়েছে, তেমনি মতভেদ রয়েছে অনেক বিষয়ে। এখন প্রশ্ন, তাহলে কতটুকু অগ্রগতি হলো প্রথম ধাপের ধারাবাহিক সংলাপে? এখন টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বললেন, সংস্কারের চূড়ান্ত রূপরেখা নিয়ে এখনো বলার সময় আসেনি। এক্ষেত্রে রাজনৈতিক দলের সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ বলে মত তার। তিনি আশা করছেন ভবিষ্যৎ রাজনীতিতে স্বৈরাচার বা প্যাসিবাদের মতো ব্যবস্থা ঠেকানোর বিষয়টি মাথায় রেখেই মতামত রাখছে রাজনৈতিক দলগুলো। আমার তো মনে হয় এটা বলটা বহুলাংশে রাজনৈতিক দলের কোর্টে। তারা যদি সংস্কারগুলো, কারণ সংস্কারগুলো গুরুত্বপূর্ণ, সংস্কারগুলো করলেই আমরা ভবিষ্যতে আমরা স্বৈরাচারকে ঠেকাতে পারবো। তো রাজনৈতিক দলগুলো রাজি হয়ে যায়, তাহলে তো দ্রুতই আমাদের যে সকল পরিবর্তন, আইন কানুন বিধিবিধানের পরিবর্তন প্রয়োজন সেগুলো করা যাবে এবং দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পথ প্রশস্ত হবে। বদিউল আলম মজুমদার বলেন, সংস্কারের মাধ্যমে গুণগত পরিবর্তন ছাড়া রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান স্বৈরাচারের পুনরাবৃত্তি হতে পারে। শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতার মতো এমন কিছু যেন না হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি বলে মনে করেন তিনি। মুগ্ধদের, আবু সাঈদদের রক্তের দাগ কিন্তু এখনো পুরোপুরি মুছে যায়নি। আমরা তাদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করতে চাই না। আমরা যাতে স্বৈরাচার আবার ফিরে না আসতে পারে, সেই জন্য যা কিছু করণীয় আমরা তা করব। রাজনৈতিক দলগুলো একমত হলে দ্রুতই প্রয়োজনীয় আইন কানুন পরিবর্তন করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পথ প্রশস্ত হবে বলেও মত জাতীয় ঐকমত্য কমিশনের এই সদস্যের। এ বিষয়ে সরকার আন্তরিক বলে দাবি করেন তিনি। নাগরিক সমাজ আরও শক্তিশালী হয়, কার্যকর হয়, যাতে তারা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে পারে। আমাদের যে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা দরকার। তো এই কতগুলো ক্ষেত্রে তো পরিবর্তন না আসলে আমরা কিন্তু সেই ঝুঁকি থেকে যায়। আমরা যেটা গত 15-16 বছরে ঘটেছে তার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা থেকে যায়। এ সময় তিনি বলেন, সংবিধানে এমন কিছু একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনল। নিরপেক্ষ সরকার ব্যবস্থা সহ ক্ষমতার ভারসাম্য রক্ষার উপরেও জোর দেন তিনি। মিয়া আমিরুল, এখন, ঢাকা। সচিবালয় সহ সরকারি প্রতিষ্ঠানে থাকা আওয়ামী লীগ সমর্থিত 44 আমলা ও 95 ম্যাজিস্ট্রেটের তালিকা প্রকাশ করেছে জুলাই ঐক্য। আগামী 31 মের মধ্যে তালিকায় প্রকাশিত এসব আমলাদের বাধ্যতামূলক অবসরের দাবি জানিয়েছেন তারা। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়। এ সময় বলা হয়, তালিকায় প্রকাশিত সকল আমলার বিরুদ্ধে জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় গুলি করতে নির্দেশ দেওয়ার সুনির্দিষ্ট প্রমাণ আছে। এদের ব্যাংক হিসাব ও অবৈধ সম্পদ জব্দ করা ও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা সহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় এই সংবাদ সম্মেলন থেকে। শিগগিরই ওয়েবসাইটের মাধ্যমে সব সেক্টরে থাকা স্বৈরাচারের দোসরদের তালিকা প্রকাশ করার কথা জানায় জুলাই ঐক্য। প্রকাশিত তালিকার আলোকে 3 সরকারি কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করার দাবি জানায় তারা। কিভাবে 576 জন যারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল তারা কিভাবে ভারতে পালিয়ে গেল? গ্রেপ্তার হওয়ার পরেও ঢাকা উত্তরের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ কিভাবে লন্ডন পালিয়ে গেল? হাসান মাহমুদ কিভাবে পালিয়ে গেল? সুতরাং এটাতে স্পষ্ট যে বাংলাদেশে শুধুমাত্র
ক্ষমতার পালাবদল হয়েছে মাত্র, কিন্তু দৃশ্যমান কোনো পরিবর্তন আমরা এখনো লক্ষ্য করি নাই। টানা 5 দিনের কলম বিরতির পর চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তারা পুরোপুরি কাজে যোগ দিলেও সার্ভার ডাউন থাকায় ব্যাহত হচ্ছে শুল্কায়নের কার্যক্রম। সকাল থেকে চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তারা পুরোপুরি কাজে যোগ দেন, তবে সার্ভার ডাউন থাকায় ব্যাহত হচ্ছে শুল্কায়ন কার্যক্রম। অনলাইনে আমদানি রপ্তানিযোগ্য পণ্য, চালানির নথি দাখিল সহ বন্দর ও কাস্টমস হাউসের সব কার্যক্রম সার্ভার নির্ভর। সার্ভার ডাউন থাকায় শুল্ক পরিশোধ করতে সমস্যা হচ্ছে, এতে অনেকেই পণ্য ডেলিভারি নিতে পারছেন না। এই অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন বন্দর ব্যবহারকারীরা। বন্দরে জমে আছে কন্টেনারের স্তূপ। দ্রুত সার্ভার সচল করার পাশাপাশি জমে যাওয়া ফাইলের কাজ শেষ করতে কর্মঘণ্টা বাড়ানোর অনুরোধ জানিয়েছেন C&F এজেন্টরা। এর আগে গতকাল বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে সংবাদ সম্মেলন করে কলম বিরতি কর্মসূচি সাময়িক প্রত্যাহার করা হয়। বিকেলে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সহ অন্য উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে। কলম বিরতির পরে সার্ভার বিরতি এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, যার কারণে সার্ভারের কারণে সবাই হ্যারাসমেন্ট হচ্ছে। সার্ভারের কারণে কোনো কাজ হচ্ছে না। চেক পাউন্ড করতে পারে না, অ্যাসেসমেন্ট করতে পারে না সার্ভার না থাকলে, গ্রিন করতে পারে না আরও মহোদয় সার্ভার না থাকলে, অর্থাৎ সম্পূর্ণ সার্ভার নির্ভর এটা একটা কাজ। 5-6 দিনে যেমন আমাদের অনেক ক্ষতি হয়েছে, একটা পেপার অ্যাসেসমেন্ট করতে দেখা যায় 2-3 দিন লেগে গেছে। তারপর আবার পোর্টের ড্যামারেজ প্রায় 4 গুণ। সব দিক মিলে আমরা প্লাস আমদানিকারকরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। 3 মাস আগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় বিচার দাবিতে তৃতীয় দিনের মতো প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। এর আগে একই দাবিতে একাডেমিক কার্যক্রমে অংশ না নিয়ে বিরতি পালন করে আসছেন তারা। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে এই কর্মসূচি পালন করছেন তারা। এতে বন্ধ রয়েছে একাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম। শিক্ষকদের অভিযোগ, শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের উদাসীনতার কারণেই ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় দাবি মানা না হলে কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানায় তারা। এদিকে শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের একাংশ। স্বাভাবিক পরিবেশে ক্লাসে ফেরার জন্য শিক্ষকরা সবাই উদ্গ্রীব এবং ছাত্ররাও এই বিষয়ে আমাদেরকে আশ্বাস দিয়েছে, সহযোগিতা করছে যে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি, শিক্ষকদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। অথচ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এরকম কর্মসূচি দেওয়ার পরেও 7 কর্মদিবস আমাদের সময় বেঁধে দেওয়া ছিল, তারপরে 8ম কর্মদিবসে এসে আজকে 12টা পর্যন্ত আবার সময় দেওয়া। অদ্যাবধি আমরা কোনো ব্যবস্থা নেওয়ার দেখিনি। প্রশাসনকে এখানে আমরা নিশ্চুপ থাকতেই দেখছি এবং যে কারণে আজকের এই সংকটময় অবস্থা। আসন্ন কোরবানির ঈদকে ঘিরে পশুর পরিচর্যায় ব্যস্ত খামারিরা। লাভের আশায় এখন নিচ্ছেন বাড়তি যত্ন। খামার থেকে পশু বিক্রির পাশাপাশি এরই মধ্যে বিভিন্ন স্থানে জমে উঠেছে পশুর হাটও। এ নিয়ে বিস্তারিত জানাতে মেহেরপুরের পশুর খামার থেকে যুক্ত হয়েছেন মুজাহিদ আল মুন্না এবং ব্রাহ্মণবাড়িয়ার 22 মৌজা পশুর হাট থেকে আছেন আজিজুল সঞ্চয়। শুরুতে যাব মেহেরপুরে। মুন্না, জানাবেন যে মেহেরপুরে খামারি পর্যায়ে কি পরিমাণ পশু প্রস্তুত করা হয়েছে, কেমন দাম প্রত্যাশা করছেন খামারিরা? আমি জানিয়ে রাখি, কিন্তু প্রাণী সম্পদ সমৃদ্ধ জেলা হিসেবে পরিচিত এবং এখানে প্রচুর পরিমাণে কিন্তু প্রাণী সম্পদ, বিশেষ করে গরু, ছাগল, ভেড়া, মহিষ এগুলা কিন্তু পালন করা হয়। আমি এবার আমাকে জানিয়েছেন মেহেরপুর জেলাতে এবার কুরবানির পশুর চাহিদা রয়েছে 90,000। তার বিপরীতে এবার প্রস্তুত হচ্ছে প্রায় 1,81,000 পশু কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা, ঢাকা, বরিশাল, বিভিন্ন উৎপাদিত জেলাতে কিন্তু চলে যাবে মেহেরপুরের উৎপাদিত পশু। আমি যদি তার একটু ভেঙে বলি, মেহেরপুর জেলায় এবার 1,71,000 পশুর মধ্যে ছাগল রয়েছে 1,15,000 এবং গরু রয়েছে 53,000। এরপরে আপনার ভেড়া এবং মহিষ মিলিয়ে আরো প্রায় 4,000 পশু প্রস্তুত হয়েছে। আমি কয়েকজন খামারির সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন মেহেরপুরে আসলে প্রত্যেকটা গরু কিন্তু তারা খুবই যত্নে লালন পালন করছে এবং যে সমস্ত গরু মেহেরপুরের খামারগুলিতে রয়েছে। আবার আমি যদি ছাগলের কথা বলি, ছাগলও কিন্তু মোটামুটি 20,000 টাকা থেকে শুরু
35-40 হাজার টাকা দামের ছাগলও রয়েছে। তবে প্রত্যেকটা খামারই কিন্তু এক ধরনের কষ্টের মধ্যে দিয়ে তারা গরু ছাগল পালন করছে, কারণ প্রতিনিয়ত কিন্তু গরুর যে গোখাদ্য ছাগলের খাবারের দাম, আমি খোঁজ নিয়ে দেখেছি শুধুমাত্র বিচালি যে টোটাল 1,71,000 গরু থেকে প্রায় 1100 কোটি টাকা বাণিজ্য হবে বলে ধারণা করা হচ্ছে। শাফিন, এই ছিল আমার কাছে গরু খামারের সর্বশেষ। ব্রাহ্মণবাড়িয়া সঞ্চয়ের কাছে যাব। সঞ্চয়, দেখছি যে 22 মৌজা পশুর হাট জমে উঠেছে এরই মধ্যে। জানাবেন যে যারা ব্যবসায়ী রয়েছেন, খামারি রয়েছেন, তারা কেমন দাম প্রত্যাশা করছেন? গত 2 বছরের সাথে যদি একটু তুলনা করা যায় তাহলে কি দাঁড়ায়? শাফিন, ব্রাহ্মণবাড়িয়া এবার প্রায় 14,000-এর বেশি খামারে 1,35,000-এর মতো গরু, ছাগল, মহিষ কিন্তু কুরবানির যোগ্য পশু প্রস্তুত করা হয়েছে। এবং এবার ব্রাহ্মণবাড়িয়া জেলায় 121টির মতো পশুর হাটে পশু কেনা বেচা হবে। তার মধ্যে 20টি হাট স্থায়ী এবং 101টি হাট হচ্ছে অস্থায়ী হাট, এবং সবগুলো হাটেই কিন্তু এখন প্রায় কিন্তু পশু বেচাকেনা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে, আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার 22 মৌজা পশুর হাটে। এটি কিন্তু পূর্বাঞ্চলের মধ্যে অন্যতম বৃহৎ একটি পশুর হাট, এবং প্রতি হাটবারে এখানে কিন্তু অন্তত 5 থেকে 8 কোটি টাকার মতো কিন্তু পশু কেনা বেচা হয়। তবে এখন যেহেতু ঈদ মৌসুম শুরু হয়ে গিয়েছে, এখানে কিন্তু এখন কিন্তু বেচা বিক্রি বাড়বে বলে এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা আমাদেরকে বলেছেন। শাফিন, জানিয়ে রাখি এখানে কিন্তু দেশের নানা প্রান্ত থেকে এখানে পশু নিয়ে আসেন ব্যাপারীরা। এবং শাফিন, আপনি যেটি জানতে চেয়েছেন যে আসলে দাম কিরকম, আমরা আজকে এখানে আসলে দাম কিন্তু খুব বেশি দেখতে পাইনি। তবে এখানকার যারা ব্যাপারী যারা যেটি বলছেন যে আবার গেল 2 বছর তুলনায় কিন্তু আবার পশুর দাম কিছুটা বাড়তে পারে, সেক্ষেত্রে প্রতি গরুর প্রতি কিন্তু অন্তত 5 থেকে 10,000 টাকা পর্যন্ত কিন্তু বাড়তে পারে বলে তারা এখন পর্যন্ত এই তথ্যটি আমাদেরকে দিয়েছেন। আমরা এখানকার যারা বিশেষ করে এই হাটে যিনি ইজারাদার আছেন মাসুদুল ইসলাম, তার সঙ্গে আমি কথা বলেছিলাম। তিনি বলেছেন যে তারা মূলত এই পশুর হাটটিতে আসলে ক্রেতা এবং বিক্রেতাদের আগ্রহের অন্যতম কারণ হলো এখানে যে পশুর যে হাসিল সেটি কিন্তু অনেকটাই কম, অর্থাৎ গরুর দাম যত হোক সর্বোচ্চ হাসিল কিন্তু 400 থেকে 500 টাকা পর্যন্ত নেওয়া হয়ে থাকে, যার জন্য আসলে এখানে দূর দূরান্ত থেকে আসলে ক্রেতা এবং বিক্রেতা দুই পক্ষ এখানে আসেন পশু কেনা বেচা করার জন্য। শাফিন, আমরা প্রান্তিক যে খামারি আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে এবার কিন্তু তাদের যেই অর্থাৎ বিগত বছরের তুলনায় কিন্তু এবার চাহিদাটি নির্ধারণ করা হয়েছে। সেক্ষেত্রে এবার যেই পশু প্রস্তুত করা হয়েছে 1,35,000-এর কিছু বেশি, সেটি কিন্তু বিগত বছরের তুলনায় চাহিদার চেয়ে এবার কিছুটা বেশি বলে তারা মনে করছেন। এবং তারা বলছেন যে এবার যদি যেহেতু ব্রাহ্মণবাড়ি একটি সীমান্তবর্তী জেলা, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, কসবা, বিজয়নগরী 3 সীমান্ত দিয়ে কিন্তু প্রায়ই আসলে অর্থাৎ কুরবানিদের আগ থেকে কিন্তু গরু আসার একটি প্রবণতা কিন্তু লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে এখানকার প্রান্তিক খামারিরা কিন্তু বলছেন যে যদি এবার যদি আসলে যে সীমান্ত দিয়ে যদি সীমান্ত থেকে যদি গরু না আসে, সেক্ষেত্রে কিন্তু এখানকার যারা খামারি আছেন তারা কিন্তু এবার ভালো দাম পাবেন। এবং তারা কিন্তু বলছেন যে এবার তারা যে পশু লালন পালনে তাদের যে খরচ সেটিও কিন্তু খুব বেশি পড়েনি। সেক্ষেত্রে এবার তারা আশা করছেন যে যদি সীমান্ত দিয়ে গরু না আসে, তারা যেই লালন পালন যেই টাকা তাদের খরচ হয়েছে তার থেকে কিন্তু কিছুটা বাড়তি তারা পশু তারা বিক্রি করতে পারবেন, এবং তারা কিন্তু বেশ ভালো মুনাফা করতে পারবেন বলে তারা মনে করছেন। এবং তারা আরেকটি তথ্য দিচ্ছেন যে তারা সেক্ষেত্রে যদি দেশীয় যে গরু মহিষের যে লালন পালন সেটি যদি বৃদ্ধি করা যায়, সেক্ষেত্রে কিন্তু যে আমদানির যে নির্ভরতা সেটি কিন্তু অনেকাংশে কমে আসবে। তো শাফিন, আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার 22 মৌজা পশুর হাট থেকে এখানকার পশু কেনা বেচা সংক্রান্ত সবশেষ তথ্য। আজিজুল সঞ্চয় ব্রাহ্মণবাড়িয়া থেকে। এর আগে মুজাহিদ আল মুন্না মেহেরপুর থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন কোরবানির পশু প্রস্তুতের খবর। ছাত্রদল নেতার সাম্য হত্যার বিচার ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় সংবাদ সম্মেলন করছে সাধারণ শিক্ষার্থীরা। সরাসরি চলে যাব সেখানে। জনবল আছে, তারা সম্পূর্ণভাবে সেটা কাজে লাগিয়ে তারা সাম্যর যে খুনি মূল হতা সহ যে তাদের যে গ্রুপ আছে তাদের সবাইকে অ্যারেস্ট করার জন্য এবং বিচারের আওতাধীন আনার জন্য তারা বদ্ধপরিকর। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজকে 7ম দিন, বারবার বলে আসছি, কোনো খুনের আসামিদের ধরতে 7 দিন লাগা উচিত নয়। একটা রাষ্ট্রে যদি খুনি ধরতে 7 দিন লাগে তাহলে সেখানে কেওয়াস হবে, সেখানে আন্দোলন হবে। তো আমার অনুরোধ থাকবে নির্দিষ্ট প্রশাসনের প্রতি, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি, স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি, এটা যেন কাল লঙ্ঘন না হয়। সাম্যর যারা খুনি তারা যেন বিচারের আওতাধীন আনে, এবং আমাদের দেশে উপস্থিত যত টেকনোলজি যা জনবল দিয়ে সর্বোচ্চ যেন চেষ্টা করা হয় সাম্যর খুনিদের গ্রেফতারের জন্য। ধন্যবাদ।
সাম্য হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম সেখানে। শেরপুরে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেড়েছে নদীর পানি। বন্যার আগাম সতর্কতা জানিয়েছে উপজেলা প্রশাসন। মাইকিং করা হচ্ছে বিভিন্ন জায়গায়। এ নিয়ে আরও জানাতে শেরপুরের ঝেনাইগাতি থেকে যুক্ত হয়েছেন জাহিদুল খান সৌরভ। সৌরভ, জানাবেন যে হঠাৎ করে বন্যা পরিস্থিতি কেন হলো, প্রশাসনের পক্ষ থেকে কি বলা হচ্ছে এখন? শাফিন, শুরুতে যদি জানাই আমি গত 2024 সালে যে অক্টোবরে স্মরণকালের ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছিল শেরপুর জেলাবাসী, সেই রেশ না কাটতে কিন্তু আমরা দেখেছি যে গত 5 থেকে 6 দিন থেকে টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ভারী ঢলে সৃষ্ট কিন্তু একটি বন্যার অবস্থা তৈরি হয়েছে। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ঝিনাইগাতি উপজেলার পাগলার মুখ বাজার এবং আমার যে পাশে যে নদীটি রয়েছে এটি মহারশী নদী। আমরা দেখছি যে প্রতিনিয়ত এই নদীর পানি বেড়ে চলছে এবং আমি যদি জানি যে শেরপুরের যে নালিতাবাড়ি উপজেলার চেল্লাখালী নদী রয়েছে সেটি কিন্তু বিপদসীমার 106 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদেরকে জানিয়েছে প্রতিনিয়ত এই টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসে যে পাহাড়ি ঢল, সে কারণে কিন্তু পানীয় যে বৃদ্ধি সেটি কিন্তু অব্যাহত রয়েছে। তো আমরা দেখেছি যে বিশেষ করে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সতর্কতামূলক মাইকিং করে বিশেষ করে বন্যা কবলিত এলাকার মানুষকে সতর্কতা করা হয়েছে। তাদের একটা তালিকা তৈরি করে দুর্যোগ এবং ত্রাণ পুনর্বাসনকে মন্ত্রণালয়ে পাঠিয়েছে এবং ছোট খাবার টিমের একটা বরাদ্দ যদি দ্রুত সময়ের মধ্যে পাওয়া যায় তাহলে হয়তো যে আগাম সতর্কতা যে রয়েছে এবং বন্যা কবলিত এলাকার মানুষ যদি একটু ভোগান্তি থাকে সেই ক্ষেত্রে তাদের পাশে দাঁড়ানো সম্ভব হবে। তো আমি এই বিষয়ে যারা উপজেলা কৃষি বিভাগ এবং জেলা কৃষি বিভাগের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত কৃষকের যে বোরো ধান মাঠে রয়েছে 85% ধান কাটা হয়ে গেছে। তো কৃষি বিভাগ বলছে যে এখন পর্যন্ত যে বাকি ধানগুলো রয়েছে তারা কৃষকদের সাথে যোগাযোগ করছে এবং দ্রুত সময়ের মধ্যে এই বোরো ধান কেটে কৃষক যেন তাদের গোলায় ভরতে পারে যে বিষয়ে তাদেরকে সহযোগিতা এবং পরামর্শ দিয়ে যাচ্ছেন। তো আমি যেখানে দাঁড়িয়ে হচ্ছি এখানে বেশ কয়েকজন স্থানীয়দের সাথে আমার কথা হচ্ছে। স্থানীয় আমাদেরকে জানিয়েছেন যে প্রতি বছরই কিন্তু এই ঝিনাইগাতিবাসী এবং নালিতাবাড়ি শ্রীবর্ধী উপজেলার যারা রয়েছে তারা কিন্তু বন্যার একটা ভয়াবহ সম্মুখীন হয় এবং তারা বলছেন যে বিশেষ করে শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির সংকট থাকে। তো শাফিন, এই ছিল শেরপুর থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। বৃষ্টি ও উজানের ঢলে শেরপুরে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি, সেখান থেকে জানাচ্ছিলেন জাহিদুল খান সৌরভ। এবারে দেশের বাইরের খবর। গাজায় যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। একই সঙ্গে উপত্যকাটিতে মানবিক সহায়তা প্রবেশেও ইসরায়েলকে চাপ দিচ্ছে এই 3 দেশ। তবে আন্তর্জাতিক সব চাপ উপেক্ষা করে গাজায় অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও প্রায় 2.5 মাস পর গাজায় 9 ট্রাক জরুরি ত্রাণ প্রবেশ করেছে। অবরুদ্ধ গাজায় সীমিত পরিসরের এই খাদ্য সহায়তাকে মহাসমুদ্রে 1 ফোঁটা পানি বলে দাবি করেছে জাতিসংঘ, কারণ সেখানে প্রতিদিন গড়ে 500 ট্রাক খাদ্যের প্রয়োজনীয়তা রয়েছে। এদিকে উপত্যকাটির দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে ইসরায়েলের বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 84 জনে। ইসরায়েলের নারকীয় তাণ্ডবের জেরে শুধুমাত্র গত 4 দিনে গাজায় 1 লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে বলে দাবি জাতিসংঘের। শেষ করব এখন ঢাকা যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। হত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন নুসরাত ফারিয়া। পুলিশ প্রতিবেদন পাওয়ার 2 দিন আগেই শুনানি। নগর ভবনের সামনে আজও ইশরাক সমর্থকদের ব্লকেড। টানা 4 দিন সেবা প্রদান বন্ধ। মেয়র স্থগিতের রিটের শুনানি দুপুরে। ঢাকা থেকে ওড়ার পরেই টার্কিশ এয়ারলাইন্সের বিমানের ইঞ্জিনে আগুন। জরুরি অবতরণ, রক্ষা পেলেন 291 যাত্রী। এক মাসের মধ্যে অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করার নির্দেশ ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। যাচাই শেষে ফেরত পাঠানোর নির্দেশ। 2 মাস ধরে সংলাপ চললেও সংস্কার প্রশ্নে ঐকমত্যে আসা যায়নি। বল রাজনৈতিক দলগুলোর কোর্টে, বলছেন কমিশন সদস্য বদিউল আলম। এই ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon.tv।